আমি কারে বলবো? দেখ আমাকে মদ খাস না, আমি বলতে পারতেছি না ভাই, আমার মাফ করেন। আম্মু আমি পারবো না। না বললে তোরা জানবে না মা। আমি কেমনে বলবো? এটা ওরা বুঝছিল যে আমি বলতে পারবো না, আমি চুপ হয়ে যাবো। আমি বলতে পারবো, আমি পারবো। চেয়ারের উপরে এখানে পা তুলে দিছে, একটা আমার দাঁত এখান থেকে নড়তেছে, এখনো এখনো ব্যথা। বোতল মুখে ভরে দিছে, মদ খাইতে হবে, মদ আমার নাক দিয়ে বের হয়েছে। ওর আম্মু হঠাৎ করে ফোন করে যে ওর আম্মুর হচ্ছে গ্যাস্ট্রিকে আলসার নাকি, তো ওর জন্য ওষুধ নিয়ে যাইতে হবে। ওই মুহূর্তে আসলে ওর দায়িত্বটা তো আমার, ওই রাতের বেলা আমি ওকে কই ছাড়বো। তো আমি আমার ড্রাইভারকে বললাম একটু থাকেন, একজনকে নামাইতে হবে। তো ওর বাসা হচ্ছে উত্তরাতে। আমি কোনো ছুতো পাচ্ছিলাম না যে আসলে আমি মিটিংটা থেকে উঠবো। সে একটা প্রজেক্ট নিয়ে আমার সাথে বসে যাচ্ছিল, অ্যান্ড সেও জানে না আসলে কী প্রজেক্ট। সে বলছে জাস্ট টাকা ইনভেস্ট করবে, অ্যান্ড আমি তো মানে আমি আসলে এটাতে আমি কী বলবো, আমি তো বুঝি নাই যে কী বলছে কি না বলছে। তো আমি কি বলি উঠবো, যেহেতু পরিচিত, হুট করে এভাবে ওঠাও যায় না, অ্যান্ড যেহেতু ফুড টুড নিয়ে আসছেন, খাবার একটা ব্যাপার আছে। তো আমি বললাম আচ্ছা আপনারা খাওয়া দাওয়া করেন, আমি একটু ওকে নামাই দিয়ে আসি। না না ইটস ওকে, যেহেতু আমাদের পরিচিত লোকজন, এখানে তো কোনো অন্য কোনো জিনিস সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। পরি ঠিক আছে, চলো আমরা একসাথে যাই। ভালো, আমরা একসাথে বের হইলাম। অ্যান্ড জিমি দুদিন আগে অ্যাক্সিডেন্ট করে আমার বাসায় আসছিলো, পাঠাওতে অ্যাক্সিডেন্ট করছে। তো পা ছিঁড়ে গেছে, একটা শর্ট পরা, এতটুকু একটা শর্ট, একটা হাতা কাটা। ওরম কস্টিউমে তো কোনো ক্লাবে যাওয়ার মতো কস্টিউম না, রাইট? হ্যাঁ, ক্লাবে যাওয়ার মতো না। আমরা জাস্ট বের হয়েছি, আমার গাড়িতে সবাই উঠছে, অমি ভাইয়ের ড্রাইভার, অমি ভাইয়ের বডিগার্ড, দুজন আমার গাড়িতে উঠছে, আমার গাড়ির ড্রাইভার, আমি, জিমিটার ও অ্যান্ড জিমি, আমরা এক গাড়িতে, অমি ভাই গাড়ি চালাচ্ছে। আমরা মাঝখানে বনানী থেকে ফার্মাসিতে নামি, প্রেসক্রিপশন দেই, ওই প্রেসক্রিপশন থেকে ওষুধও নেওয়া হয়। আমরা উত্তরা যাব ওষুধ নিয়ে। উত্তরা যখন যাচ্ছি, তো জিমি বলতেছে ভাইয়া আমরা কই যাচ্ছি? জিমি তোমাকে বেশি সমস্যা? ওই জিমিটা ছিল, ওকে জিজ্ঞেস করতেছে তোমার আম্মুর কি বেশি সমস্যা? হ্যাঁ ভাই বেশি তো সমস্যা। বলছে জাস্ট 2 মিনিট আমাকে টাইম দাও, আমার এখানে একটু কাজ আছে। তাহলে আমরা নেমে যাই। আমরা বলছি না না ইটস ওকে, এটাও তো আমার একটা দায়িত্ব পড়ে, আমি নামাই দিই। ওইখানে সন্দেহ করার আমাদের আসলে কিছু ছিল না। যখন ওই জায়গাটাতে গেলাম, কোন জায়গা তখন আমরা জানতে পারি যে এটা বোট ক্লাব। উত্তরাতে, হ্যাঁ আসলে আমি জানি না, আসলে আমার গাড়িতে ছিলাম তো, আমি ফাইন্ড আউট করতে পারি। পরে আমি গুগল টুগল করে দেখছি যে এটা। তো বোনটির আসলে একটু শরীর খারাপ হচ্ছিল, ও ওয়াশরুমে যাবে বলছিল বারবার, অ্যান্ড ওর একটু তাড়া ছিল বলে আমি বললাম চল না যাই এখানে। অ্যান্ড সেও খুব
আচ্ছা চলো এক কাপ কফি খাও, এখানে তো আর কেউ নাই, তুমি দিনের বেলা আসতে পারবা না এরকম একটা ক্লাবে, অনেক মানুষজন থাকে, চলো এখন তো লেট নাইট তো দেখে যাও, সমস্যা নেই। And সে এক পর্যায়ে আমাকে অফারও করে যে এখানে তুমি মেম্বার হয়ে যাও, ওটা হইতেই পারে, বলতেই পারে। আমি আসলে বুঝি নাই, সত্যি আমি বুঝি নাই, বোঝার কথা না, আপনি হলেও বুঝতাম না। And আমরা গেলাম, যা আমরা সরাসরি বাথরুমে চলে গেলাম, আমি আর ওই মেয়েটা, ওর ওয়াশরুমে যাওয়ার ছিল খুব, তোকে নিয়ে গেলাম, জিম বাইরে ছিল, জিমের সাথে দুইটা লোক আসলে এসে, তুমি ওয়াশরুমে যাবা না, চলো তোমাকে ওয়াশরুমে নিয়ে যাই, এরকম একটা ব্যাপার। না 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 আমি বসি, তো ওরকম একটা টেবিল নিয়ে আমরা বসলাম। তখন দেখলাম পুরো জোনটা একদম খালি, কেউ নাই, শুধু ওয়েটাররা ছিল। কয়টা বাজে তখন? 12টা, ডেফিনেটলি 12টা তো বাজবেই, কারণ আমার কাছে একটা ছবি আছে, সেটা 12টা পার হয়ে যাওয়ার পরে আমরা ছবিটা ক্লিক করছিলাম, অ্যান্ড এখানে টাইম শো করে, সো আমরা অ্যারাউন্ড 12টার মধ্যে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা বাথরুম থেকে বের হয়ে দেখি এক কর্নারে একটা টেবিলের মধ্যে 5 জন লোক, তারা অলরেডি ড্রাঙ্ক, তাদের টেবিলে 2টা বোতল ছিল, অমিত ভাই বলছে আমাদের বড় ভাই ব্রাদার এখানকার দায়িত্বে, বেঞ্জি ভাইয়ের ফ্রেন্ড। আমি জানি নাম বলা কোনো বিষয় না, কারণ নাম তো আমার কথা বলে যে পরিমণি ফ্রেন্ড। আমি এটা ইস্যু করতেছি না, ইস্যু হচ্ছে উনি কথাটা বলছে, একটা মুরব্বী করে মানুষ, তো আমি তাকে দাদা বলে সম্বোধন করি, সালাম দিলাম, সে আমাদেরকে বসতে বললেন, আমরা ওরকম একটা পরিবেশে বসে, আমরা প্রিপেয়ার ছিলাম না। যেহেতু দুজন আমাকে আপনি বললে, তো দায়িত্বটা আমার, আমি কথা বলছি ওদের সাথে যে হ্যাঁ আমরা অন্য একদিন বসবো, আমি নাইসলি তাদের সাথে বিহেভ করছি। আরে বস না, গ্লাস দাও সেই না, আজকে আসলে সম্ভব না, ওর আম্মু অসুস্থ, যাইতে হবে, আমাদের সাথে ওষুধ আছে, তো ঠিক আছে একটু কফি খাও, তো জিমি বলছে ভাই আমি কফি খাই না, অফার করছে কি এটা? কফিটা ওই ইউনিক। ওই মুরব্বী মানুষটা। তারপর জিমিকে কোক দেওয়া হইলো, কোক নিয়ে যখন কফির বলছে এই কফি নিয়ে আসো, আসলে কফিটা আসতে অনেক দেরি হচ্ছিল, যেহেতু আমি বলে ফেলে আচ্ছা ঠিক আছে কফি খাওয়া যায়, তো আমি বসে আসছি, আমার সাথে ওরা বসে। বারবার বলছিলাম যে আমরা হ্যাঁ আরেকদিন কফি খাবো, কোনো সমস্যা নেই, নাচলে আমি বিহেভ করতেছিলাম। কফির আগে জিমির কোকটা ওরা গ্লাসে ঢালে, বল এটা কোক কেমন লাগতেছে, তারপর কফি চলে আসে, কফি এবার দুইটা কাপের মধ্যে মেলানো হয়। জিমি ফার্স্ট টাইম কফি অ্যান্ড কোক ট্রাই করে, সেটা কেমন জানি কেমন, এর মধ্যে কি আবার মিশানো হয়েছে, তো আমার না জিনিসটা মানে কথাটা ভাল লাগে না,
তো বলছে আপনি তুমি দেখো এটা কফি না। তো আমি জিমি বলছে এটা? হ্যাঁ, জিমি নিয়ে আমাকে দিয়েছে। তো আমি মুখে নিয়ে টিস্যু ছিল সামনে, আমি টিস্যুতে মুখটা মুছছি। তারা রিয়েক্ট করছে প্রথম, এটা বোট ক্লাবের কফি, আপনি মুছে ফেললেন। প্রথম রিয়েক্ট তারা করছে। আর আমি তাদেরকে সরি বলছি ভাই। এখন তারা তো ড্রাঙ্ক, আমি যেভাবে বলবো তারা সেভাবে নাও রিসিভ করতে পারে, এটা আমার মাথায় ছিল। আমি অনেক ম্যানেজ করার ট্রাই করছিলাম। তো লাস্ট জিমি বলছে আমি বাথরুমে যাব। আমরা আসার জন্য এটা বলছিলাম আসলে, আপনি চলো আমরা একটু বাথরুমে যাই। আমাকে বসায় রেখে আরে আপনি কেন যাবেন এরকম একটা বলে জিমিকে নিয়ে দুজন বাথরুমে গেল। কয়েক মিনিট পরে জিমি চিল্লাতে চিল্লাতে বাথরুম থেকে বের হয়েছে। হ্যাঁ, ওইটা দেখার পর আমি আর কোনো কথা বলতে পারি না। কেউ বলতে পারতো না ভাই আমারটা। আমি শক্ট হয়ে গেছিলাম, আমি just বসে রয়েছি। আপনি চলো আমাকে বাসায় নিয়ে যাও। And ওর অবস্থা আমি আপনাদেরকে বলতে পারতেছি না ভাইয়া। যখন আমি উঠে চলে আসতেছি, আমার চেয়ারের মধ্যে এভাবে লাথি মেরে আমি চেয়ারটা নিয়ে চলে গেছি পিছনে। আমি এটা কথাগুলো বলতে, আমি লাইনগুলো কেমনে বলবো আমি বলতে পারতেছি না। না না, তো জিমি তখন ক্যামেরা ওপেন করছে ফোনে, 15 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে। দেখা আমি বলতে পারতেছি না। আমি বলতে পারতেছি না, আমি কারে বলবো। দেখ আমাকে মদ খাস না, আমি বলতে পারতেছি না ভাই, আমার মাফ করেন। আম্মু আমি পারবো না। না বললে তোরা জানবে না মা। আমি কেমনে বলবো, এটা ওরা বুঝছিল যে আমি বলতে পারবো না, আমি চুপ হয়ে যাবো। আমি বলতে পারবো, আমি পারবো। চেয়ারের উপরে এখানে পা তুলে দিছে, একটা আমার দাঁত এখান থেকে নড়তেছে, এখনো ব্যথা। বোতল মুখে ভরে দিছে, মদ খাইতে হবে, মদ আমার নাক দিয়ে বের হয়েছে। বলছে এখানে ডোবা আছে, কাটা 300 টুকরো করে ভাষায় দিব। বেনজির আহমেদ তোর বাপ লাগে, তোর বাঁচা না তো। বেনজির আহমেদের ফোন দে, ওর ফোন আমার কাছে দিয়ে দিচ্ছে, এভাবে টেবিলে ছুঁড়ে নে, ফোন দে। এর আগে জিমির ফোন ফালাই দিছে যখন দেখছে ভিডিও করতেছে। জিমিকে অনেক মারছে ভাইয়া। মানে ওই ক্লাবটি একেবারে ফাঁকা ছিল তো? আমি ওর আইডিতে যেয়ে দেখি, ওই যে মুরব্বী মানুষটা, ওনার আইডিতে যেয়ে দেখি ওনার সাথে প্রোফাইল পিকচারে কভার ফটোতে আমাদের মেয়র আর বেনজির ভাইয়ের ছবি। অমি তো চিনে তাকে। আমি ভাই প্রথম বলছে, বলে আবার জিম্মিকে উল্টা হাত ধরছে, তোমার জন্য সবকিছু হয়েছে, তুমি শুনলেই তো পারতা। কি শুনছে ভাই বলবো? এই গে এই হিজড়া জিম্মিকে সব কথা বলছে। আমি বলছি তোর বাপেরটা ভাল লাগে, বেঞ্জিরামেরটা ভাল লাগে। আমি বলতে পারবো মারেন, আর মারে ফেলেন না কেন? সব অ্যাক্টিং মনে হয় পৃথিবীটা আপনাদের, আমি অ্যাক্টিং করি। আমার মারা বলেন ভাই, আমি এদিন দেখতে চাই না, আমি জানি না এদিন আসবে। ভাই আমার মারা বলেন ভাই। ন্যাকামি করোস, এখানে খাইতে পারবি না,
নিতে পারবে না, কি কি বলবে না, বলতে পারতেছি না ভাই, আমার বলতে ইচ্ছে করতেছে অনেক, আমি বলতে পারতেছি না। আপনারা 5 মিনিট কান্দে দেখতেছেন, আমি 4 দিন ধরে ননস্টপ, আমি পাগল হয়ে গেছি ভাই, আমি সুস্থ নাই মানসিক ভাবে, আমি না পাগল হয়ে গেছি ভাই, আমি পাগল হয়ে গেছি। আমার জায়গায় থাকলে আপনারা কেউ এনে বসে কথা বলতে পারতেন না। নাসির উদ্দিন আহমেদ। কি করেন? সে ঘুরে এসে প্রথম আমাকে 2টা থাপ্পড় মারছে। আমি তো এমনিতে কথা বলতে পারি, জিমিকে দেখেই শখ, আমি চুপ করে আছি। জিমি শখ যে আমি কিছু বলতেছি না, যে শুনতেছে আমার পরিচিত লোকজন, যে তুমি কিছুই বলো না, আমি আসলে কিছু বলতে পারি নাই। পরিবেশিত ছিল না হয়তো বলা। ওটা তো এক ডিসিপ্লিন ছিল না। আবার ওয়েটার যারা ছিল লাইট অফ করে দিতে বলছে, লাইট অফ করে দিছে। তারপরে টিভির মনিটর ছিল, বলে কি আর একটা লোক ছিল, শার্টটা এভাবে খুলে বুতাম টুতাম সরে গেছে, তারপর জিমির গলায় এভাবে প্যাঁচা দিছে, শার্টটা প্যাঁচা দিয়ে বলে কি কি মাধুরী দীক্ষিত হচ্ছে, মাধুরী দীক্ষিতের গানে নাচবি তুই এখন, যে কাজরারে বলেও নাচতে ছিল। আমি এই হরবল দৃশ্য ভাই আমি বলতে পারতেছি না, এরকম করতেছিল, হাত আমার চোখের সামনে আমার ভাসতেছে ভাই, আমি পাগল হয়ে গেছি ভাই, আমি মরতে চাই না এভাবে। আমি এখান থেকে বের হয়ে আমি জানি না, যখন আমাকে এতগুলো, আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল, আমি তো জানি ছুঁয়ে মরে যাবো, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না, আমি জানতাম যে মরে গেছি, একটু পর মরে যাবো। লোকটা বয়স কম হতে পারে ভাই খুঁজে দেখেন না, আমি জানি না। তো আমার যখন খাওয়া দিচ্ছে তখন আমি নাকি বমি করছি ওইখানে, আমি নাকি সেন্সলেস হয়ে গেছি, আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে, আমার বাসায় ইনস্ট্যান্ট 3টা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে, 3.5 বছর 4 বছর হয়ে গেছে আমার অক্সিজেন প্রবলেম হয়। তো তখন নাকি আমি অজ্ঞান হয়ে গেছিলাম, ওয়েটাররা ধরে আমাকে নামাইছে, পুরো সিসি ক্যামেরা রেকর্ড আছে, আমি দেখছি তো যাওয়ার সময় জন্য সিসি ক্যামেরা আছে, আমি দেখে নামছি ভাই, আমি আননোন জায়গায় এভাবে নামতে পারি না, আমি নামছি। আসার সময় চলে গেছে না, আমি যখন গেছি তখন যখন ঢুকছি তখন আমি দেখছি সমস্ত সিসি ক্যামেরা ওখানে অনেক অনেক কড়া, মানে সিকিউরিটি অনেক কড়া। ও এটা উনি বলছে, আমি এখানের প্রেসিডেন্ট, এই ক্লাবের প্রেসিডেন্ট, আমি শব্দগুলো বলতে পারছি না ভাইয়া, অকথ্য ভাষা কি জানি বলছে, তোর এখানে এই করবো সেই করবো, দেখি তোরকে রাখি। না 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 না, আমরা তো জানতামই না যে কেউ ওখানে থাকবে। এই সময় ওই অমিত লোকটা তার ভূমিকাটা কি ছিল? সে প্রথমে ট্রাই করছে, প্রথমে চুপ থাকছে, নট ট্রাই, তখন আমার মনে হয়েছে এটা একটা প্ল্যানিং ছিল, আনসার্টেন প্ল্যানিং, হঠাৎ করে প্ল্যানিং হয়ে যায় না। পুরো ওয়েট করছিল ওখানে আগে থেকে। আচ্ছা আপনি কি একটু রিপিট করবেন, আমরা একটু কিছু জার্নালিস্ট লাস্টে আসছি, পরে আসছি ওখানে কি আপনারা শেষ করে আচ্ছা পরি, মানে তুমি কখন ওখান থেকে ফিরছো, এটা কোনো ওই সময়কার কথা মনে আছে কিনা? আমি যখন ফিরছি তখন দেখছি আমার গাড়ির গ্লাস সব খোলা, উপরে খোলা, আমি জাস্ট বলছি আচ্ছা ওরা কি আমি দেখছিলাম যে আমার কাপড় ঠিক আছে কিনা। জিমি বলতেছে মায়ের কসম আপনি তুমি ঠিক আছো। আমি ট্রিপল লাইনে কল দিছিলাম, ট্রিপল লাইনে যখন বলছি উত্তর থানা না দক্ষিণ থানা আমি জানি না ভাই, এটা নাম হচ্ছে বোট ক্লাব,
তখন ওই লোকটার সাথে আরো 2-3 জন ছিল, ওরা বের হয়ে গেছে। এইটুকু পর্যন্ত মনে আছে, পরে আমার কিছু মনে নেই। বাকি 2-3 জনকে চেনেন আপনি? মানে বাকি 2-3 জনের নামগুলো জানেন কিনা? আমি চিনি না, আমি জানতাম না, আমি এখন জানি। ওই কয়টা হবে আমি তখন জানি। কয়টা বাজে? আচ্ছা, কোনো ছবি টবি তোলা হয়েছে বা করি। আপনাদের গ্রুপ Yeah. ছবির কথা বলছেন? করি তখন যখন ওরা চলে যাচ্ছিল তখন গ্রুপ কয়টা বাজে? ছবি নাই, কারণ তারা আমার ফ্রেন্ড, আমি তাদের সাথে যে কিভাবে ওই হেসে যে হেসে ওদের ছবি আপনি হলে তুলতেন। ওদের কারো ছবি আছে? করি যখন ওরা চলে গেল, দুইটা লোক চলে গেল, তো কয়টা বাজে আনুমানিক মনে হয় তোমার কোনো মনে আছে? আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা আটকে রাখছে। তার মানে ধরো 2টা-2.5টা বাজে তখন। আর একটু বেশি হবে। যেহেতু আপনার জোরপূর্বক মানে ড্রিঙ্কস করাইছে, মানে জোরপূর্বক আপনাকে ব্যালেন্স ভাবে নামতে পারছিলেন নাকি না ওরাই আপনাকে তুলে দিয়েছে গাড়িতে করে? আমাকে নামানো হয়েছে ভাই, আমি সেন্সলেস ছিলাম। আমি যখন 999-এ কল দিচ্ছিলাম তখন ওরা বলা বলি করছিল কি হয়ে গেল, 2-1 জন লোক এসে মাপও চাইতেছে, আমার এটুকু পর্যন্ত মনে আসছে। এই 4 জন লোক কি তখন ছিল? চলে গেছে কি কেউ বলতে পারবে? আর 2 জন ছিল স্ট্যান্ড বাই, তারা আসলে ওটার সাথে ওই মুহূর্তের সাথে আসলে আমি বুঝতে পারছি যে তারা আসলে এটার জন্য প্রিপেয়ার্ড ছিল না। নাসির হচ্ছে মেন কথা। হ্যাঁ, আচ্ছা, এরপর যে 4 দিন আপনি থাকলেন, এই 4 দিনের মধ্যে আপনার হুমকি থেকে আসছে কখনো? আমার কোনো হুমকি আসে নাই। কিন্তু তুমি তো ট্রাই করছিলা এটা এই সলিউশনের জন্য। আমি মানে প্রথম বিচার- এসেই আমি বাসায় এসে দীপু মামাকে নক করে দীপু মামা আমাকে নিয়ে যাও, কারণ আমি বলতে পারছিলাম না যে আমাকে থানা নিয়ে যাও। এটা আমি ড্রাইভারকে বলতে পারছিলাম না, কারণ ওইটুকু আমার আসলে আমি ফিট ছিলাম না ফিজিক্যালি। তো আমি বাসায় এসে যখন দীপু মামাকে বলছি, দীপু মামা বারবার চেষ্টা করতেছে যে কী হচ্ছে বলো। আমি দীপু মামাকে আমি কীভাবে বলবো, আমি যে আমাকে থানা নিয়ে যাও, আমি বলতেছি। তো তখন আমরা থানায় যাই, থানায় যে আমি কোন থানায় গেছি? ধনারী থানা? অনেক থানা আচ্ছা। ওই দিনই রাত্রে না? কয়টার দিকে হবে? ওই সময় ও আচ্ছা, আমি তখন। শুধু মামাকে রিসিভ করে বাসা থেকে and then বের হয়ে যাই। থানায় কি মামলা নেয়নি বা অভিযোগ শুনেনি? শুনছে, আপনারা তো শুনছেন, কি করবেন? আমাদের কাছে মানে আমি মানুষকে মরে জানাবো, গেলেও নিউজটা শেয়ার করবেন, তাই তো? তুমি বিচার পাও না এটা জানাবো আমরা, এটা তো কাজ। থানা থেকে আপনাকে কোনো সহযোগিতা আমাকে বলা হয়েছে যে স্যার 10টা আসবেন, এবং আমি বলছি যে আমি ফিজিক্যালি আনফিট, আমি ঠিক নাই ভাই, আমাকে কি কি খাওয়ানো হয়েছে আমি জানি না। আমার না অস্থির লাগতেছিল, আমার কেমন লাগছিল আমি এখনো নিজেই বুঝতেছি না। তো তখন আমি ওনাদেরকে বলছিলাম যে আমাকে একটু হসপিটালে নিয়ে যান, আমাকে একটু টেস্ট করান, আমাকে কী খাওয়ানো হয়েছে, কোনো পয়জন খাওয়ালে আমি তো মরে যাব, আমাকে একটু সেভ করেন। না যে আমাকে কী কী খাওয়ানো হয়েছে আমি তো জানি না। তো তখন আমি আরও ভয় পেয়ে গেছি, যখন আমাকে হসপিটালের গেট থেকে তারা চলে গেছে, আর তাদেরকে আমি ফোন দিয়েছি যে আপনারা যাবেন না, আমরা যে কি করব। তখন আমি আরও ভয় পেয়েছি, এখানে ঢুকানোর পরে তো আমি বের হতে পারবো না, যদি আমাকে ইনজেক্ট করে মেরে ফেলা হয়। আমার উল্টাপাল্টা চিন্তা আসছে, হইতে পারে ড্রাগের কারণে, আমার এই চিন্তা আগেকার ওই আসছে। ভয়টা তারা ফিল তো আমি তখন বাসায় আসছি, কোন হাসপাতাল? অ্যাপোলো হাসপাতালের গেট থেকে আমি ফিরে আসি, আমাকে পুলিশ দিয়ে আসে। বনানী থানা। বরানা থানা জি। পুলিশ। তখন কয়টা বাজে মনে আছে? আমি তাদেরকে থাকতে বলছিলাম সকালের যে দিকে তারা যাতে থেকে আমাকে ট্রিটমেন্টটা করে, কিন্তু তারা থাকে নাই। পুলিশ চলে অ্যান্ড দেন আমি ভয়ে চলে আসছি বাসায়। আপনি কি থানাকে লিখিত কোনো অভিযোগ দিয়েছেন? জি আপনি কি ডায়েরি আকারে নিয়েছে জানেন জি। কিছু? জিডি। আমি তখনও বলছিলাম যে আপনি কিছু লিখলেন না, বলছি সব লিখছি, এটাও আমার কাছে রেকর্ড। আপনাকে রিসিভ কপি মানে করে রিসিভ দিয়েছে? কপি দিচ্ছে? আমি কেন ভয় পেয়ে স্ট্যাটাসে দিচ্ছি আপনি বুঝতেছেন না ভাইয়া? আপনার মুখ থেকে তো আমি শুনতে যাচ্ছি, বুঝছেন না? না, আমরা জানতে এই জন্যই তো আমরা জানতে যাচ্ছি, আসছি আপনার এখানে। আমার না, it's okay, হ্যাঁ। আমরা তো আমার কাছে রেকর্ড আছে, আমি সব দিয়ে দিব আজকে আপনাদেরকে। না, please, শান্ত হয়ে বলো, সমস্যা নেই। আমি যে থানায় যে কথাগুলো বলার পরে যে বলছি যে আপনি কোনো কিছু লিখছেন, বলছি সব লিখিত আছে, এটা আমার কাছে রেকর্ড। ওনার নাম থানাতে যার কাছে গেছিল তার নামটা কি তোমার জানা আছে? ডিটি অফিসারের নামটা? ডিটি অফিসার যার কাছে বললা যে আপনি হ্যাঁ লিখছেন, আমি জিজ্ঞেস করছিলাম তার নাম, সে বলছে। কি নাম? আমি একটু আপনাদেরকে দেই রেকর্ডিংটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। নামটা শুনে দিলে ভালো হতো সবার, কারণ
শিল্পী সমিতিতে গেলাম। আমি জায়েদ খানের সাথে প্রথম কথা বলছি যে আমার আসলে এরকম জিনিসটা হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে, আমি এরকম হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, আমার আসলে বিচার লাগবে। তো বলছি তুমি আসো। অ্যান্ড দেন আমি পরের দিন গেলাম। আমি গুলজার মামাকেও জানাইছি যে আমি বেঞ্জামিনের সাথে একটু কথা বলতে চাই, কিন্তু আমি কোনোভাবেই বলতে পারিনি। সবাই হোপ দিচ্ছে, আজকেও জায়েদ বলছে যে সে তো রাজশাহী গেছে, রাজশাহী থেকে এসে কথা বলবে। এভাবে যাওয়া আসা আমি না, আমি ভাই সুস্থ না, আমি তো ওসি পাই না একটা সময়, এখন হেড কমিশনার ফোন দিলে কি হবে? আমার খালি বিচার লাগবে। আমি সবাইকে সব দিব। আমি ওইখান থেকে ওইখানে 15 সেকেন্ড আমার কাছে ভিডিও আছে, আমি সেটা সহ আমি থানার রেকর্ডিং উইথ জায়েদ খানের ওখানে গেছিলাম, আমি কি বলছি না বলছি, কিভাবে আমি ট্রাই করছি, আমি সমস্ত রেকর্ডিং আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা এখনো না একটু কথা বলে যাই। আপনি বলেন না, আমি বলছিলাম কি ধরো করি তোমার 4 দিনে তুমি কোথাও ধরো কোনো সলিউশন পাও না, আবার থানাতে যাও নাই যে আবার লিখিত করে নতুন করে দিই কিনা। সলিউশন তো দূরের কথা, আমি আরো হতাশ হয়েছি। তো থানা থেকে ব্যাক করলে পরে আর থানাতে যাওনি যোগাযোগ করো না? না, আমাকে জানাবো। 10টায় স্যার আসবেন, তারপর আপনার সাথে যোগাযোগ করা হচ্ছে। ওরা দায়িত্ব আসলে নিয়ে নিছিল যে আমরা দেখতেছি বিষয়। আর আমাদের ফোন নাম্বার নেওয়া হয়েছে, আমার ফোন নাম্বার নেওয়া হয়েছে, দীপু মামার ফোন নাম্বার নেওয়া হয়েছে। দীপু মামাকে বলছে যে আমরা আপনাকে কল করব, অবশ্যই ফোনটা রিসিভ এবং করবেন। সেই ডিউটি অফিসারের নামটা খুব জরুরি জানা দরকার। এখন নামটা দিয়ে দিব। আমি না বললে আপনার বের করতে পারবেন, right? আমি অবশ্যই আপনাকে দিয়ে দিব। দীপু মামার কাছে চাইছি রেকর্ডিংটা দিয়ে দিক, আপনারা জানতে পারবেন। ওখানে নাম ঠিক আছে, ফ্রেশ হয়ে আসুন। নামটা মুখে বলেন। আরে ভাই ওর কাছে রেকর্ড দাও, আপনারা আমাকে যে ক্যামেরাটা ধরছেন না ভাই, ওই মুখটা খুঁজে তার ক্যামেরা তার সামনে ক্যামেরাটা ধরেন, ওই মুখটাকে চেনান তার জাতির সামনে। এই ক্যামেরাগুলো জাস্ট ওই মুখটার সামনে ধরেন। নাসিরউদ্দিন আহমেদ, সে বোট ক্লাবের প্রেসিডেন্ট বলছে যে আমি বোট ক্লাবের প্রেসিডেন্ট, আমার বন্ধু বেনজির আহমেদ এসব আমাকে বলছে, আমি এইটুকুই জানি। দ্যাটস ওয়াই আমি বেনজির ভাইকে আমি অনেক কানেক্ট করার অনেক চেষ্টা করছি, আমি কথা বলার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি ওয়ে জানতাম না। আমি থানা থেকে শুরু করে আমি আমার শিল্পী সমিতি জায়েদ খান পর্যন্ত 2 দিন ধরে রিকোয়েস্ট করতেছি, আমি গুলজার মামা, আমার মামা হয় সম্পর্কে, ডিরেক্টর সমিতির আমি তাকে বারবার হ্যাঁ সব ডিটেল বলছি আমি তাকে। কি আশ্বাস দিচ্ছেন? আচ্ছা আমি দেখতেছি, সবাই দেখতেছে, আমি জানি না আপনারাও কি দেখতেছেন। আমি না ভরসা হারাই ফেলছি, আমি সরি। না আমরা গণমাধ্যম কর্মীরা এখান থেকে যারা ছবি নিচে তারা নিশ্চয়ই তো প্রচার করবে, সেটা তো আমাদের দায়িত্বটা আসলে আমরা পুরোপুরি পালন করার চেষ্টা করব। বাংলাদেশ সমস্ত সারা দেশের মানুষের কাছে পৌঁছাতে চাই। আজকে আপনার সাথে যা ঘটেছে সহযোগিতা করার আর চেষ্টা করছি না, গণমাধ্যম কর্মীরা। আজকে আমার এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমার 4 দিন টাইম লাগে আপনাদেরকে বলতে, একটা সাধারণ মেয়ে কিভাবে বলবে? না সেটা তো মানে আমি একজন সাধারণ মেয়ে হিসেবে, একটা সাধারণ মেয়ে যেভাবে ট্রাই করে আমি সেভাবে ট্রাই করছিলাম। প্রথমে থানা, আশেপাশের লোকজন যারা আমাকে হেল্প করতে পারবে, কিন্তু কেউ কিছু করতে পারে নাই। কিভাবে জানি? আমি তো জানি না। পরে মানে থানায় তো আর পরে হাসপাতাল থেকে গিয়ে কি আর থানায় গিয়েছিলেন আর পরের দিন? তারা আমাকে বলছে যে স্যার 10টার সময় আসবেন, মানে ওসি সাহেব। তারপর আমার নাম্বার রাখা হলো, আমার মামার নাম্বার রাখা হলো, দীপু মামার নাম্বার, তাকে ফোন করা হবে। দীপু আমাকে বারবার বলে দিচ্ছে তারা যে আপনি ফোনটা কাছে রেখেন, ফোন করা হবে, কিন্তু কোনোভাবেই ফোন আসে না। আমি কোথাও থেকে কোনো রকম ভাবে সহযোগিতা পাইনি। 3 দিন আগে 10টার সময় তোমাকে ফোন করার কথা বলছে, একটু কথা পরে করে না। 4 দিন কেউ কোশ্চেন না বলে কিভাবে কথা বলবে রে ভাই? বলতাছে তো সে তো বলতেছে, তার মধ্যে আপনি কেন প্রশ্ন করতেছেন?
পরি আপনি একটু গুছিয়ে বললে সবার জন্য খুব সুবিধা হবে, বুঝেছেন? ভাই প্রথমে অলরেডি গোছানো শেষ হয়ে গেছে ভাই, আমি ডিটেইলি হয়ে গেছে ভাই। বলছি কেন ভাই, প্লিজ লেট মি সে, একটু বলতে দেন। আমরা হবেন ভাই এগুলো থেকে এত ক্লিক করে দিন। মাইক্রোফোনটা সামনে ধরেন। আমি এখন খুবই বিশ্বাস করি একজন সাধারণ মেয়ে যদি ভিকটিম হয় তার কিছুই করার থাকে না উইদাউট সুইসাইড। আপু, একজন সাধারণ মেয়ে এভাবে সাপোর্ট পায় না। আমরা যেভাবে ছুটে এসেছি রাতের বেলা, এভাবে সাপোর্ট পায় না। আমি 4 দিন ধরে আমরা এখন আপনার- একদম সাধারণ মেয়ে হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছিলাম ভাই, আমাকে কেউ সাহায্য করেন। এখন আমরা আপনার সামনে একজন এসেছি। পরিমণি হিসেবে যখন আমি স্ট্যাটাসটা দিলাম হ্যাঁ, তখনই আপনারা আসছেন। হ্যাঁ। আমরা তো জানতাম আমরা তো জানতে হবে, আমাদেরকে জানতে হবে না। না জানলে কিভাবে আসবো বলেন? ওই যে বললাম সাধারণ মেয়ে প্রথম কোথায় যায়? থানায় যায়, থানা থেকেই তাকে প্রথম দমিয়ে দেওয়া হয়। আপনি বুঝতেই পারছেন সাধারণ মেয়ের অবস্থা কি হয়। আপনি আপনাকে দিয়ে প্রমাণ করতে পারছেন, কিন্তু বারবার বলতেছি ঘটনা যদি নিজের উপরে না ঘটে আপনারা কেউ বুঝবেন না। ওই দিন পর্যন্ত ওয়েট করবেন। পরিমাণে আরেকটু আমরা আপনার এই কান্নামাখা চোখ মুখ দেখতে চাই না। আমরা চাচ্ছি যে আপনার সাথে এই ঘটনা ঘটিয়েছে তাকে সামনে আনতে। আপনি তার সম্পর্কে কি জানেন সেটা বলেন। কে সে? আপনি বলেছেন, শুধু নাম বলেছেন, আরেকটু বিস্তারিত যতটুকু পারেন। এটা কখন জমতো? আমি রেপ না না, হওয়ার এটা পরে আমরা জমতো? শুনতে চাই না। আমরা কি ঘটেছে আমরা বুঝতে পারছি আপনার নাকি কাছে। আমার মুখটা সাদা কাপড়ে বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝতেন? কখন জমতো? আপনি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই কিন্তু আমি আপনাকে বারবার ফোন দিয়েছি, অনেক মিডিয়া আপনাকে চেষ্টা করে, আজ রাতে এই পর্যন্ত আমরা আপনার সাথে আছি। যেখানে গেছি সবাই বসছে, মিডিয়াকে জানাও না। আচ্ছা দেখতেছি, আমি 4 দিন ধরে ওয়েট করে আছি, পারি এখন তো মিডিয়া এসেছে, তাই না? মিডিয়ার সাপোর্ট তো আপনি পাচ্ছেন। এখন এখন সব আপনারা দেখেন বিষয়টা। সত্যি তো আমি একা লুকায় রাখতে পারবো না, কেউ পারবে না পৃথিবীর। আপনারা সত্যিটা খুঁজেন। আপু এত আজকে আপনি মিডিয়ার সাপোর্ট পাবেন তা না, এখন সারা বাংলাদেশের মানুষের সাপোর্ট পাবেন, সবার সাপোর্ট পাবেন আপনি, এইটুকু আমরা বিশ্বাস করি। এবং এই জায়গাটা আমাদের পক্ষ থেকে যতটুকু করার এটুকু হয়তো আমরা করবো। এবং আমরা একজন সাধারণ মেয়ে যদি নির্যাতিত হয়, আমরা যদি খবর পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে। খবরই তো পান না ভাই, আপনাদের কাছে খবর পৌঁছানো হয় না। এটা আসলে এই 4 দিন ধরে আমি ওটাই বুঝছি। এটা আসলে হয়তো সবারই ব্যর্থতা, এটা হয়তো আমাদেরও ব্যর্থতা। এত ধরনের ওকে ভয় দেখানো হয় যে সাধারণ পাবলিক এসে মিডিয়ার সামনে মুখ খুলতে পারেন, ওই জায়গা পর্যন্ত পৌঁছাই না, পৌঁছায় না ভাইয়া। আজকে আমি ভুক্তভোগী, আমি জানি। এই বড় আপনি ওই পর্যন্ত ওয়েট করেন যখন আপনার সাথে ঘটবে। ও বড় ভাই নীল শাহ, করেন না ওয়েট, ও বড় ভাই নীল করেন না। শাহ, এখন আপনারা নীল শাহ। শেষ করে এজেন্সি আপনার ইন্টারভিউ নিছেন, চলে যাবেন, আপনাদের কাজ শেষ। কিন্তু কেউ কিন্তু বলতে পারতেছেন না যে আজকে আমি বাছুর করবো।